আমাদের গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব, আমরা চায়না আমাদের খুব অত্যন্ত উন্নত মানের সার্ভিস দিচ্ছে। চায়না আজ পর্যন্ত কোনো গার্মেন্টস বলে নাই যে আমরা চায়নার কাপড় আমরা নিয়ে আমরা বিপদে পড়েছি। ভেরি ওয়েল, তারপরেও যদি আমাদের লোকালি ডেভেলপ করে দেয় তাহলে আমাদের এখানে লোকালি কিছু জব ক্রিয়েট হইলো, আরো কিছু ক্ষেত্র তৈরি হলো, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জব বাড়বে। এখন আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা বেশিরভাগ জব করে তারা আরএমজি বা মার্চেন্ডাইজিং, কিন্তু ইন্ডাস্ট্রি আমাদের কম। তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি দরকার আমাদের, সেই ক্ষেত্রে আমরা চায়নার হেল্প চাইবো। আর উই অলসো ইম্পোর্ট ইয়ার্ন, আমরা ইয়ার্নও ইম্পোর্ট করি। নেক্সট হলো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। আমরা যেটা করতে পারি সেটা হলো কি, আমরা রিসার্চ সেন্টার যেটা হবে, এটা যেভাবে হোক, এটা কে করবে কোথায় করবে সেটা গভর্নমেন্ট উইল ডিসাইড। আমি অলরেডি ফেসবুকে আমি মাননীয় প্রধান উপদেষ্টা যখন বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, আমি বলছি যে আমাদের একটা রিসার্চ সেন্টার দরকার। এখন রিসার্চ সেন্টারে এখানে একটা ব্যাপার আছে, বিজেআরআই 1950 সালে রিসার্চ শুরু করছে, কিন্তু ওরা তেমন কিছু করতে পারে না। তারা পারে নাই দেখে যে আমরা পারবো না সেটা বলা যাবে না। হ্যাঁ, টেক্সটাইলে আমরা এক্সপোর্টে আছি, আমরা কিন্তু জুটে আমরা এক্সপোর্টে নাই। তো অতএব আমাদের অনেকগুলো রিসার্চ, আমি কিছু উদাহরণ দিচ্ছি, যেমন ওভেন গ্রুপ নামে একটা রিসার্চ শুরু করতে পারে। এইটার আন্ডারে বহু টেক্সটাইল ইঞ্জিনিয়ার ডেনিম ম্যানুফ্যাকচার নিয়ে করবে, কেউ ডেনিম ওয়াশ নিয়ে করবে, কেউ নন ডেনিম নিয়ে করবে, কেউ সিনথেটিক নিয়ে করবে, কেউ ন্যাচারাল ওভেন নিয়ে করবে। নিটের উপরে গ্রুপ হইতে পারে, আলাদা গ্রুপ, এটার উপরে আলাদা একটা বিশাল সেক্টর থাকবে, যেখানে অ্যাটলিস্ট 30-40 জন বা 50 জন সায়েন্টিস্ট কাজ করবে, নিট গ্রুপে কাজ করবে। এখানে অনেক নিটের মধ্যে ওয়ার্ক নিট আছে, ওয়েব নিট আছে, সোয়েটার নিট আছে, জ্যাকার্ড আছে, এগুলোর উপরে কাজ করবে। তারপর প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এখনো আমরা বাংলাদেশে যতদূর আমি জানি কি, আমরা মেইনলি বেসিক আইটেমগুলো করি। আমরা কিন্তু হাই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করছি না। ওই যে একটা কথা বলছিলাম যে ভিয়েতনাম নিট বিক্রি করে 1 কেজি বিক্রি করে $33, আর আমরা করি $16। তো ভিয়েতনাম যেটা করে তারা অনেক ভ্যালু এডিশন করে। এই ভ্যালু এডিশন গুলো কিন্তু আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে করতে হবে। এইটা আমাদের ভ্যালু এডিশন, এগুলা এইভাবে আসতে হবে এবং এইটার মাধ্যমে আমাদের অ্যাচিভ করতে হবে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট এগেন আমি যে ওই আগে একটু বলছিলাম যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এটা একটা ফান্ডামেন্টাল ইস্যু আমাদের। আমি যতদূর জেনেছি অনেক আইটেম আমরা বাংলাদেশে রিফিউজ করি, বলতে না এটা হবে না, আমরা করতে পারবো না। তো এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা ফ্যাক্টরিতে আর&ডি, কিন্তু আর&ডি জুনিয়র কতজন, তারা তো ফ্যাক্টরির পক্ষে এত অ্যাফোর্ড করা সম্ভব না। অতএব রিসার্চ স্যার ইন্ডাস্ট্রি যেটা করতে পারে, এটা ইন্ডাস্ট্রি বেনিফিট হবে। যদি সরকার যদি রিসার্চ সেন্টার যদি প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেল খোলে, তাহলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ওই আর&ডি বন্ধ করে দিতে পারবে। আর&ডি বন্ধ করে দিলে তার দেখা যায় মাসে মিনিমাম 10-15 লাখ টাকা তার সেভ হয়ে যাবে। আর সে করবে কি, ওই কিছু পেমেন্টের মাধ্যমে এখান থেকে বেনিফিটটা নেবে। সে এটা একটা সিস্টেম আছে, সিস্টেম করা যায়, অনেক দেশে এই ধরনের সিস্টেম আছে। এগুলো যদি লাগে, এগুলোর ব্যাপারে আমরা ডিটেলস গাইডলাইন দিতে পারবো, এগুলা যে কিভাবে কাজ করবে। অনেক দেশ আছে যে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আছে, ওরা করে কি, ওরা তাদের ইন্ডাস্ট্রির সাইজের উপরে তারা ওই রিসার্চ সেন্টারকে একটা বাৎসরিক পেমেন্ট করে, যে ডিপেন্ডিং অন তার বাৎসরিক যে ইনকাম হয় সেইখান থেকে সে কিছু, মনে করে এখন একটা ফ্যাক্টরি আর&ডিতে সে এখন 10 লাখ টাকা ইনভেস্ট করতেছে, সেইখানে সে করলো কি 10 লাখ টাকা, সে মাত্র 5,000 বা 10,000 টাকা বা 15,000 বা 20,000 টাকা দিল বছরে, এটা ফিক্সড দিবে। তাহলে দেখা গেলো এর মধ্যে থেকে সে সার্ভিস গুলো পাচ্ছে। ঠিক আছে, তো দিস ইজ দি আইডিয়া। প্রোডাক্ট ডেভেলপমেন্ট এটা রিসার্চ সেন্টার করতে হবে, মালিকদের লাভ হবে, মালিকদের ইন্ডিভিজুয়াল আর&ডিটা চলে যাবে, থাকবে না। It is not possible to have a full scale product development center for industry, এটা আমি বলছি। দো ফ্যাকাল্টি মেম্বার্স আমাদের এখানে একটু কথা আসতে পারে যে অনেকে বলতে পারছে রিসার্চ তো করতেছে, আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা রিসার্চ করতেছে, আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা টিচার আমরা প্রচুর থিসিস আমরা করি। তবে আমরা যে থিসিস গুলা করি এগুলো সম্পূর্ণ একেবারে আমাদের নিজস্ব মাইন্ডসেট। আমি কিছুদিন আগে একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা যে থিসিস গুলা করাই, আমি যতগুলা থিসিস করাইছি, আমার 100% থিসিস আমার 100% থিসিস আমার 100% থিসিস হলো আমি লোকাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি করছি। তো আমাদের আশা করি আমাদের টিচাররা আমাকে আমার ইয়ারা টাইম দেখাচ্ছে, তো ঠিক আছে আমি তাড়াতাড়ি করতেছি। তো রিসার্চ, তো আমাদের টিচারদের যে রিসার্চ গুলো এগুলো কিন্তু কোঅর্ডিনেটেড রিসার্চ না। কোঅর্ডিনেটেড রিসার্চ হবে, আমরা একটু আসতেছি তাহলে নেক্সটে। তো কোঅর্ডিনেটেড রিসার্চ কি হবে, তাহলে আমাদের টাইম আসল জায়গাতে আমি আসছি কেবল। আমাদের কস্টিং,
কস্টিং এর উপর রিসার্চ করতে হবে। কি কস্ট হবে? প্রোডাক্ট কস্ট। আমার সুতার কস্ট কত, কিভাবে করব আমি? আমি 30 কাউন্টের সুতা 10টা ফ্যাক্টরি তৈরি করতেছে, দেখি কার কত আসতেছে। দেখলাম যে 10টার মধ্যে একজনের সবচেয়ে কম, তাহলে এটাই ভালো। তো ওরটা দেখলাম যে ভাই তুমি কেমনে করো, তাহলে বাকি 9 জনের কাছ থেকে শুনে ইয়ে করলাম। ঠিক ইয়ার্ন, ফ্যাব্রিক, ওয়েট প্রসেস, অ্যাপারেল, এইভাবে কিন্তু যদি আমরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে ডাটা নিয়ে যদি স্টাডি করি, তাহলে কিন্তু আমরা কস্টিং কমাই নিয়ে আসতে পারবো। আর ম্যান পাওয়ার কস্ট যেটা, সেটা তো অলরেডি বললাম যে এটা অবশ্যই কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট দুইটা সোর্সের স্টাডি করতে হবে। ম্যান পাওয়ার কস্ট, আমাদের যে অপারেটিং কস্ট বা ওয়ার্কারদের কস্ট, যেটা নিয়ে আমরা ঝামেলা হয়, যেটা অন্য কোনো দেশ করে আমাদের। ইউটিলিটি কস্ট আছে অনেক, এটার উপরে স্টাডি হতে পারে। কোন ফ্যাক্টরি কত করে, কোন ফ্যাক্টরি কতটুকু ইলেকট্রিসিটি। দেখা যায় 1 কেজি 10টা ফ্যাক্টরিতে কালেকশন করলো 1 কেজি সুতা তৈরি করতে কে কতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করে। এটা কিন্তু ইন্টারেস্টিং স্টাডি। এইটা যদি করা যায় তাহলে দেখা যায় বিভিন্ন রকমের কাহিনী বের হবে। কেউ কম করে, কেউ বেশি করে। তাহলে যে কম করে, তাহলে বললো দেখো উনি তো এত কমে করতেছে 1 কেজি, তাহলে তোমার বেশি লাগে না। এইভাবে করে কিন্তু আমরা মিনিমাইজ করতে পারবো ইলেকট্রিসিটি কস্ট। মানে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি। সেক্টর ওয়াইজ রিসার্চ হতে পারে, ইয়ার্ন গ্রুপ থাকতে পারে। ওভেন আগে যেটা বললাম, ইয়ার্ন বলতে এটা আমাদের ইউনিভার্সিটির ইয়ার্ন গ্রুপ। এটা ইউনিভার্সিটি ইয়ার্ন, ফ্যাব্রিক, ওয়েট প্রসেস। অ্যাকচুয়ালি রিসার্চ জিনিসটা কিন্তু একজনের একা না, বিভিন্ন মাল্টিপল 2 বা ততোধিক অর্গানাইজেশন করলে হয় কি, কেউ করতেছে হয়তো তারটা পুরোপুরি সঠিক নাও হইতে পারে, আরেক জায়গায় করলে আরেক রকম হবে। এই কারণে 2 বা ততোধিক জায়গা থেকে এই রিসার্চ করাটা ভালো। তো অ্যাপারেল আমাদের এরকম জুট এগুলোর উপরে। আর একটা আমাদের ন্যাশনাল টেক্সটাইল কনজাম্পশন রিসার্চ করার দরকার। ন্যাশনাল আমরা যে টোটাল 18 কোটি লোক, আমরা 18 কোটি লোক আমরা কতটুকু কনজিউম করি, এটা একটা ফান্ডামেন্টাল ডাটা। প্রত্যেকটা দেশের তাদের টেক্সটাইল কনজাম্পশনটা এটা হিসাব থাকে, কিন্তু বাংলাদেশে আমি কোথাও এই ডাটা পাইনি। কিন্তু এই ডাটাটা আমাদের দরকার। কেন দরকার? যে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের টোটাল টেক্সটাইল আমরা কত কনজিউম করি আর কত প্রডিউস করি। এটা একটা ভাইটাল ডাটা। এটাও আমাদের কাছে নাই, এই ডাটাটা আমাদের দরকার। আর এনভায়রনমেন্টাল অ্যান্ড সাস্টেইনেবল ইস্যুস যেটা আমি বলবো, সেটা হলো, এটা সবাই জানি আমরা যে আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে, আমরা এনভায়রনমেন্ট পলিউশন করি। অনেক ইন্ডাস্ট্রিকে পরিবেশ অধিদপ্তর জরিমানা করে। তো এগুলোর ব্যাপারে কিন্তু খালি টেক্সটাইল দেয় না, অনেক ইন্ডাস্ট্রি কিন্তু করে এগুলো। আমার মনে হয় যে টেক্সটাইল ছাড়াও ট্যানারি ইন্ডাস্ট্রি অনেক ইয়ে করে, আরো অনেক ইন্ডাস্ট্রি পলিউশন করে। তো এইটা নিয়ে কিন্তু একটা ডাটা, আমি বলছি, বারবার বলছি, একটা রিসার্চ করার দরকার যে কার আমাদের পলিউশনটা কতটুকু, আমাদের টেক্সটাইলের পলিউশনটা কতটুকু, এটা বাইর করার দরকার। নট অনলি দ্যাট, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি একটা এখানে আমার টাইম একটু আর কি, তারপরে আমি একটু করি, যেহেতু আমাকে বারবার দিচ্ছে। তো আমি একটা কথা বলি যে আপনারা একটা ভেরি কমন একটা বলি, 1 গ্লাস পানি আছে পলিউটেড ওয়াটার, এটার মধ্যে পলিউশনের মাত্রা হলো 50। আমি যখন এই 1 গ্লাসের সাথে আমি 2 গ্লাস আরেক গ্লাস ভালো পানি মিশাইলাম, তাহলে কি হলো আমার, তখন আমার 25-এ চলে আসলো, তাই না? 25-এ চলে আসলো। যখন আমি আরো 1 গ্লাস ভালো পানি মিশাইলাম তার সাথে, তাহলে কি হলো, 3 ভাগের 1 ভাগ হয়ে গেল এখন পলিউশন। হ্যাঁ, কত 3-15-45, 3-16-48, প্রায় 3-17 তো চলে আসলো 50-এর থেকে। আমি যদি আবার চাই আরো 3 গ্লাস মিশাই এখানে, তাহলে 12.5-তে চলে আসবে। তার মানে কি, এটাতে এনভায়রনমেন্টালিস্টরা বলে যে ডাইলুশন ইজ সলিউশন টু পলিউশন। এখন আমরা আমাদের এনভায়রনমেন্টাল প্রবলেমকে তাহলে ইনডাইরেক্টলি আরেকভাবে পারি। কিভাবে পারি? আমরা যদি পানির পরিমাণ বাড়াইতে পারি। আমরা বেশ কিছুদিন ধরে কথা বলতেছি, আমরা নদী, নালা, খাল, বিল এগুলাকে আমাদের ড্রেজিং করতে হবে। এগুলা ড্রেজিং করে যদি এগুলাতে আমরা পানির পরিমাণ বাড়াইতে পারি, তাহলে কিন্তু এনভায়রনমেন্টাল প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদিও এটা এনভায়রনমেন্টালিস্টরা এটা অ্যাকসেপ্ট করে না, তারা বলে যে আপনি আপনারটা করে দিন, কিন্তু সামথিং ইজ বেটার। আমরা যদি এইটা করতে পারি, আমরা যদি আমাদের নদী, খাল, বিলের ইয়েটা কমাই ফেলতে পারি, মানে বাড়াই দিতে পারি আমরা গভীরতা, তাহলে কিন্তু আমাদের আচ্ছা, যদি আমরা আমাদের তাহলে আমরা যদি আমাদের নদী, নালা, খাল, বিল এগুলার গভীরতা বাড়াইতে পারি, তাহলে কিন্তু পানি বেড়ে যাবে। পানি বেড়ে গেলে কিন্তু পলিউশন কমে যাবে। ডাইলুশন ইজ সলিউশন টু পলিউশন। তাহলে খালি টেক্সটাইল মিলরে চাপাচাপি না করলাম, আমরা যদি এইদিকে কাজ করি, এটাও কিন্তু অ্যানাদার ওয়ে অফ ডুইং। এরপরে রিসার্চার, এখন এত কিছু করলাম, করার পর আমরা করব কি, যত রিসার্চার আছে তারা করবে কি, তাদের যত নলেজ পাওয়া গেল, এই নলেজ গুলা কিন্তু তারা টাইম টু টাইম দে উইল শেয়ার, ডিসিমিনেট দিস নলেজ অ্যামং টিচার্স।
টিচারদের মধ্যে এই নলেজকে শেয়ার করে দিবে। তারা শেয়ার করে দেওয়ার পরে এটা এই রেজিং করার পরে এই মাটি এখন এখন এরকম আমার কাছে আসলে আমি ওই ছবিগুলো আনি নাই, এরকম অনেক নদী খাল হাজার হাজার লক্ষ লক্ষ মিটার আমার কাছে একটা ডাটা আমি বলি, এটা কিন্তু অথেন্টিক ডাটা, এটা স্ট্যান্ডার্ড বিজনেস স্ট্যান্ডার্ডে পাবলিশ হয়েছে এবং ডক্টর আইনুল নিশাত উনি ওইটা ইয়ে করেছেন যে 1967 থেকে 1963 থেকে 67 ওই 4 বছরে একটা সার্ভে করা হয়েছিল বাংলাদেশে। তখন ওরা দেখছে যে আমাদের বর্ষাকালে আমাদের ওয়াটারওয়ে হয় ৭৮,০০০ কিলোমিটার, আর সামারে সেইটা হয়ে যায় ৫২,০০০ কিলোমিটার। এখন ৭৮,০০০ কিলোমিটারটা রিসেন্টলি স্টাডি করছে মাত্র ৬,০০০ কিলোমিটার চলে আসছে, সব বন্ধ হয়ে গেছে, সব ভরাট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা কি অবস্থায় আছি? আমাদের এখানে যে ভবিষ্যতে বন্যা আসলে আমাদের সবাই এই সবকিছু শেষ হয়ে যাবে, আগের মতো হাঁটু পানি বন্যা হবে না। অতএব আমাদের এখন এই যে জিও টেক্সটাইল, এই জিও টেক্সটাইলে আমি আবার রিসেন্টলি কয়েকটা পোস্ট দিয়েছি আমি যে নিয়ে সেন্ট মার্টিন নিয়ে অলরেডি কয়েকজন ব্যবসায়ী আমার সাথে যোগাযোগ করছে। আমরা আমি আর ভিডিও দিব না এখন, কারণ এটাতে আমি নিজেই থাকবো আশা করি। আমরা এটা আছে সেটা সেন্ট মার্টিনের জায়গা আমরা বাড়াই দেবো, তাইলে যেখানে সারা ওয়ার্ল্ড বলতেছে যে ডুবে যাবে, ক্লাইমেট সায়েন্টিস্টরা বলছে 2018 মধ্যে মালদ্বীপ ডুবে যাবে, বলছে 2020 মধ্যে বা মধ্যে বাংলাদেশের অনেক অংশ ডুবে যাবে, কিন্তু আমরা সারা ওয়ার্ল্ডের খবর নিচ্ছি, কোথাও কিছু হয়নি। কিন্তু যেটা হবে, আমরা ওয়ার্ল্ডের জনসংখ্যা বাড়বে, আমাদের নদী ভরাট হয়ে যাচ্ছে, নদী ভরাট হয়ে যাওয়ার কারণে যেটা হবে, আমাদের সব এই বন্যা হলেই আমাদের সব পানি গিয়ে হয়ে যাবে। আর অনেক কনসিকুয়েন্স আছে, আমি অত কনসিকুয়েন্স যাব না। তো আমাদের যে জিও টেক্সটাইল, এটা একটা ফান্ডামেন্টাল, এটার কোনো অল্টারনেট নেই, সোজা কথা। দিস ইজ ইউনিক প্রোডাক্ট ফর দ্য হোল ওয়ার্ল্ড, এই জিও টেক্সটাইলটা। তো জিও টেক্সটাইলটা আমরা এটার উপরে গবেষণা করতে পারি, ডেভেলপ করতে পারি, কিভাবে এটা এগিয়ে নিতে পারি, কিভাবে এটা আমরা আমাদের জিও টেক্সটাইল কিন্তু অনেক ধরনের জিও টেক্সটাইল লাগবে। এগুলা তো এখন বেশিরভাগ তো নরওভেন আছে, নরওভেন লাগবে, ওভেন লাগবে, ছোট লাগবে, ব্যাগ লাগবে, 5 টনের লাগবে, 10 টনের লাগবে, বিভিন্ন ধরনের এক এক জায়গায় এক এক রকম লাগবে আর কি। তো এই জিও টেক্সটাইল একটা প্রোডাক্ট আছে। আরো একটা ব্যাপার, এই ডান পাশে দেখতেছেন, আমি জিও টেক্সটাইল নিয়ে আর বেশি বলবো না, জিও টেক্সটাইল নিয়ে অনেক অনেক ধরনের গবেষণা বা করা যেতে পারে। এই বাম পাশে একটা ব্যাগ, এত সুন্দর একটা ব্যাগ, কিন্তু আমরা এই ব্যাগগুলো আমরা তৈরি করি না, আমরা বাইরে ইম্পোর্ট করি। কিন্তু এই ব্যাগগুলা ডেভেলপ করার ব্যাপারে আমাদের উদ্যোগ নেওয়া উচিত। আমরা বাংলাদেশে যেহেতু আমরা এখন কিন্তু বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের বয়স অনেক, আমাদের এখন আমরা যদি 85 হয় তাহলে ওইখানে 15, আর এখানে প্রায় 38-39 বছর হয়ে গেছি আমাদের। কিন্তু সেই হিসাবে কিন্তু আমরা এখন আমাদের পারফরমেন্স, আমাদের ক্যাপাসিটি অনেক আপগ্রেডেড স্কিল ক্যাপাসিটি, কিন্তু আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা কাজে যেতে পারছি না। এখন আমরা হোয়াই নট, আমরা এরকম হাইটেক প্রোডাক্টে যেতে হবে। এইসব হাইটেক প্রোডাক্টে যাওয়ার জন্য আমরা বুয়েটকে এগুলাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে, এগুলাকে সিলেবাসে এগুলো পড়াইতে হবে, বা কিভাবে তৈরি করা যায়। এটা একদিনে আসবে না, কিন্তু এগুলো ওই রিসার্চ সেন্টারের মাধ্যমে যাইতে হবে। রিসার্চ সেন্টারে রিসার্চ তারা করে করে ডেভেলপ করবে। তারপরে বুলেট প্রুফ জ্যাকেট আছে, হরেক রকম প্রোডাক্ট আছে, হাজারো প্রোডাক্ট আছে, স্পোর্টস ওয়্যার আছে, তারপরে অনেক ধরনের প্রোডাক্ট আছে, এগুলো আমরা টেকনিক্যাল টেক্সটাইল আমরা পড়াই। তো এগুলোর ব্যাপারেও কিন্তু আমি মনে করি যে আমাদের টেক্সটাইল রিসার্চ একটা আলাদা উইং থাকা উচিত। তো ঠিক আছে, আমার মনে হয় যে অনেক হয়ে গেছে। আমি এই বলে আমি আজকে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আর আমি আপনাদের কোশ্চেন যদি থাকে কোশ্চেন, আগের দিন কি একজন কোশ্চেন করছিল স্যার? হ্যাঁ, কোশ্চেন অ্যানসারটা একজনের কোশ্চেন করছে। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কারো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই হ্যান্ড রাইজ করে তারপর আপনার প্রশ্নটি করতে পারেন। আচ্ছা, আগে একজনে একটা প্রশ্ন করেছে, টেক্সটাইল সেক্টরে তো অনেক প্রোডাক্ট রয়েছে, কিন্তু আমরা শুধু গার্মেন্টস নিয়ে চিন্তা করছি, টেকনিক্যাল টেক্সটাইলে ভারত অনেক এগিয়ে গিয়েছে, আমরা তো কোনো স্টেপই নিচ্ছি না। এটা থ্যাংক ইউ যে প্রশ্নটা করেছে, আমি তাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এটার উত্তর হচ্ছে, এটা আমি 2000 সালে 2003-এ আসানুল্লাহতে জয়েন করার পরে আমি প্রথম টেকনিক্যাল টেক্সটাইল চালু করি।
এবং আমি ওখান থেকে ড্যাফোডিলে এসে ড্যাফোডিলে আমরা পড়াই। তো আজকে 20 বছর হয়ে গেল একটা সেক্টর চালু হয়েছে, কিন্তু এইটা আসলে ইগনোর করা হয়েছে। এটাকে ইন্ডিয়া যেটা করেছে আমরা একই সাথে শুরু করেছি বলা যায়। ইন্ডিয়া যেটা করেছে, আমি বস্ত্র সচিবকে পার্সোনালি বলছি, আমি বস্ত্রমন্ত্রীকে পাইনি, আমি বস্ত্র দপ্তরে আমি এক বস্ত্র সচিবকে পার্সোনালি বলছি এগুলোর ব্যাপারে। কিন্তু ওনারা এগুলোর ব্যাপারে বস্ত্র কেন, বস্ত্র মন্ত্রণালয় কেন, বুটেক্সও তো আগাইতে পারতো, তারা তো আগায়নি। এটা কোনো অভিযোগ না, কিন্তু এটা যেহেতু সে প্রশ্ন করেছে আমি তাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমাদের আসা উচিত ছিল। আমি নিজে নিজে একটা উদাহরণ দিই, আমি একটা কাজ ডেভিড ইউনিভার্সিটি একটা মারাত্মক উদাহরণ সেট করছি, অসাধারণ। আমি বলি, আমি ওই যে আগের আমাদের যখন আমি ইয়েতে চাকরি করতাম, আমাদের সুখেবাদ ক্যাম্পাস ছিল, আমি ওই যে ইয়ের পাশে দিয়ে যাইতাম, ওই যে স্কয়ার হাসপাতালের পাশে দিয়ে যাইতাম। স্কয়ার হাসপাতালের পাশে দেখবেন বড় বড় ম্যানহোল আছে, ম্যানহোলের থেকে বিশাল অনেক ময়লার স্তূপ পালাই দিত রাস্তায়। রাস্তায় ফেললে তারপর কয়েকদিন এটা শুকাইতো, শুকাই গাড়ি যাইতো আর উড়ে বেড়াইতো, আর সবাই আশেপাশে হাসপাতালের রোগীদের নাকে মুখে ঢুকতো, আমাদেরও নাকে মুখে ঢুকতো। এটা কত আনহাইজেনিক চিন্তা করেন। তখন আমরা আমাদের ছাত্ররা একটা প্রজেক্ট করছে, ওই ধানমন্ডি লেক থেকে কাদা নিয়ে আমরা দেখাই দিছি যে এইটাকে যদি আমরা এই ময়লাগুলোকে যদি আমরা বস্তাবন্দি করি তাহলে কিন্তু আর কেউ যাবে না। এখন কিন্তু, এবং ঢাকা সিটি নর্থ সাউথ সিটি কর্পোরেশন আমরা জানাইছি এটা, এখন কিন্তু দেখবেন আপনারা, এখন কিন্তু আর ওই ময়লা কিন্তু ইয়ে করে না ওরা, আমার কাছে ছবিও আছে এর, এখন সব ময়লা উঠে এরা কিন্তু বস্তাবন্দি করে। তাহলে এটা একটা বিশাল, এটা কিন্তু আমাদের অবদান এটা। তো থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? বলেন কোশ্চেন। আমার একটা প্রশ্ন ছিল। ইয়েস ইয়েস প্লিজ। কথা হচ্ছে স্যার, এখানে তো যারা বেশিরভাগ স্টুডেন্ট, তো ভবিষ্যতে যে কোনো জিনিস নিয়ে রিসার্চ করতে গেলে বা স্টাডি করতে গেলে তাদেরকে অবশ্যই বাংলাদেশ ভবিষ্যতে তাদের জব মার্কেটটা ভাবতে হবে। হ্যাঁ, আপনার প্রথম কি পরামর্শ, যদি আপনি বলেন 3টা কি 5টা এমন কোন প্রোডাক্ট নিয়ে তারা গবেষণা করুক বা স্টাডি করুক, অন্ততপক্ষে রিসার্চ পেপার বের করুক কিংবা থিসিস করুক টেকনিক্যাল টেক্সটাইলের, যেটা হয়তো বা বাংলাদেশে আজ থেকে কয়েক বছর পরে চালু হবে, যেটা শেখা পর তাদের সেই শেখাটা কাজে লাগবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমি যদি বুঝে থাকি কি কি টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে আগে অগ্রসর হবে, এইটা প্রশ্ন নাকি? প্রশ্ন এইটা? জি জি ঠিক আছে, থ্যাংক ইউ জি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, আমাদের বাঁচার জন্য কিন্তু টেকনিক্যাল জিও টেক্সটাইল লাগবে। এটা কোনো চাকরি টাকরি না, আমরা বেঁচে থাকতে হলে আমাদের জিও টেক্সটাইল লাগবে, এবং এটার কোনো উপায় নেই, এটার কোনো অল্টারনেট নাই। যে যত কথাই বলুক, আমরা সাফার করছি, আমরা লক্ষ্মীপুরে দেখছি এই বন্যার জন্য আমাদেরকে খাল কাটতে হবে, আর খাল কাটলে আমাদের এখন বলতেছে, সবাই বলতেছে খাল কেটে এই খাল খনন করতে হবে। আজকেও দেখাচ্ছে যে বিভিন্ন জায়গাতে মানুষ নামতেছে, কিন্তু নামলে কি হবে? আপনি কাদা উঠে রাখবেন কোথায়? আপনাকে তো জিও টেক্সটাইল বানাইতে হবে, মানে আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য আমাদের জিও টেক্সটাইল লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের, যদি ধরা যায় যে নাম্বার 2 হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য আমরা এগ্রো টেক্সটাইল আমরা অলরেডি করেছি। আমরা একটা বেগুন, কুমিল্লা বাড়ি বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের সাথে আমরা চাষ করেছি, বেগুন চাষ করেছি। বেগুন আমরা করছি কিছু বেগুন ঢেকে দিয়েছি ওই নেট দিয়া, কোনো পোকামাকড় যেন না আসতে পারে, আর কিছু রাখছি আলাদা। যেগুলো আলাদা ছিল, সব ছবি আছে আমার কাছে, ওগুলা করছি কি, যেগুলো আলাদা ছিল এগুলো তো পুরা পোকা খেয়ে ফেলছে, কিন্তু ভিতরে পোকা ঢুকতে পারে নাই। ভিতরে পাতা এমন অবস্থা, পাতা ভারে, পাতা নুয়ে পড়তেছে এই অবস্থা, এত সুন্দর পাতা বিদেশে। আর বাইরে গুলা সব ওখান থেকে আমি একটা কনক্লুশন ড্র করছি আমার লাইফে, যে আমরা যত ভেজিটেবল খাই বাজার থেকে, যত সুন্দর সুন্দর 100% ইনসেক্টিসাইড, 100%। এবং এই যে বিষ মিশায়, এর কিছু বিষ আমাদের শরীরেও যায়, আর কিছু বিষ যায় হলো নদী নালা খালি বিলে, আর কিছু বিষ আবার খেতে পড়ে যায়, ওইখান থেকে বৃষ্টির পানিতে যায়। এই সব বিষই আলটিমেটলি 100% পয়জন কোথায় যায়? কিছু আমাদের শরীরে ঢুকে, সামান্য পরিমাণ হয়তো ঢুকতে পারে যদি আমরা তরকারি না ওয়াশ করি, আর বাকি সবই যায় খাল বিলে। আর খাল বিলে গিয়ে কি করে? খাল বিলে গিয়া কিন্তু অনেক স্পিসিস এখন শেষ হয়ে যাচ্ছে, আপনার অনেক মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে, অনেক প্রজাতি, পানিতে কিন্তু শুধু মাছ থাকে না, হাজারো প্রজাতি থাকে, এইসব প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই প্রজাতিগুলো একটা আরেকটাকে খায়। এখন আজকে ডেঙ্গু মশা, এই যে
কি চিকুনগুনিয়া, এগুলো কিন্তু আগে ছিল না, আগে আমরা শুনি না এগুলা। এরকম নতুন নতুন জিনিস আসতেছে, এটাকে খেয়ে ফেলছে। তো এরকম ইনব্যালেন্স হয়ে যাচ্ছে। অতএব আমাদের এগ্রিকালচার, এটা বাংলাদেশ এগ্রিকালচার প্রধান দেশ, এটা আমাদের করতে হবে। আর জিও টেক্সটাইল বাংলাদেশের 3টা গ্রস মেজর ইম্পর্টেন্স আছে। একটা হলো আমরা নদীমাতৃক দেশ, আমাদের অনেক লো লাইন ল্যান্ড আছে। নোয়াখালীর দক্ষিণ পাশে 20 স্কোয়ার মাইল জায়গা আছে। এই জায়গাটা কোনো জায়গা 6 মাস, কোনো জায়গা 9 মাস পানির নিচে থাকে। এগুলাকে আমরা জিও টেক্সটাইল ব্যবহার করে সারা বছর ব্যবহার করতে পারি। তাছাড়া আমাদের 2টা সম্পদ রয়ে গেছে, মারাত্মক সম্পদ। একটা হলো পাট, আর একটা হলো কয়ার, নারিকেলের ছোবড়া। এগুলা কিন্তু জিও টেক্সটাইলের জন্য বেস্ট ফাইবার। তো এই 2টা আমি আপাতত এগুলা বলবো। আর যদি থার্ড টাইপে যাই, আমরা স্পোর্টস ওয়্যারে যাইতে পারি। বাংলাদেশ স্পোর্টস ওয়্যারে খুব আমরা সাকসেসফুল, আমরা খুব ইয়েতে। আমরা হোয়াই নট স্পোর্টস ওয়্যার, আমরা গার্মেন্টসে খুব এক্সপার্ট, অতএব আমরা যদি আপনি 3টা বলেন, তাহলে আমি গার্মেন্টসকেও স্পোর্টস ওয়্যার আমরা যাইতে পারি। এরপরে স্পোর্টস ওয়্যারের পরে আরো আছে যদি আমরা যাই, তবে এই 3টা, আপনি যে 3টার কথা বললেন, আর যদি 5টা বলেন, তাহলে স্পোর্টস ওয়্যারের পরে আমরা যেতে পারি আমরা হোম টেক্সটাইল আছে, তারপর বিলটেক আছে, এগুলো আছে। তারপর হোম টেক্সটাইলের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে। তারপর বুলেট প্রোটেক্টিভ টেক্সটাইল আছে। এগুলো আমরা যেহেতু প্রোটেক্টিভ টেক্সটাইল, এগুলো কিন্তু যেমন কি ফায়ারপ্রুফ ফ্যাব্রিক্স, এগুলো কিন্তু যেহেতু আমাদের বিশাল একটা স্কিল রয়ে গেছে, গার্মেন্টসের স্কিল, আমরা গার্মেন্টস মেকিং স্কিল, আমরা এই স্কিলটা কাজে লাগাইয়া, তো এখন ফায়ার ফাইটারের ড্রেস বানাইতে গেলে খুব বেশি কিছু লাগবে না, খালি কাপড় কাইটা ফিরে সেলাই করে দিলে হয়ে যাবে, খালি কাপড়টা আনতে হবে। মানে আমাদের কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ অলরেডি আছে। তো এই ধরনের প্রোডাক্ট গুলোতে আমরা যেতে পারি। তবে নিয়ম হচ্ছে কি, এই ধরনের, আপনার প্রশ্ন, থ্যাংক ইউ ফর ইউর ভেরি গুড কোশ্চেন, কিন্তু এই ধরনের কোশ্চেনের জন্য একটা বেসলাইন সার্ভে বলে, একটা সার্ভে করতে হয় যে আমরা কোন কোন প্রোডাক্টকে আমরা প্রায়োরিটাইজ করব, কোনটাকে প্রায়োরিটাইজ করব, এই আর কি। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। হ্যালো স্যার। জি স্যার, জি বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওয়েস্টেজ ওয়াটার নিয়ে আর কি। হ্যাঁ তো হ্যাঁ, আমাদের বাংলাদেশ যেহেতু টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি, সো আমাদের স্যার কান্ট্রিতে তো 100 থেকে প্রায় 150 লিটার ওয়াটার লাগে পার কেজি ফেব্রিক প্রোডাকশন করতে আর কি। হ্যাঁ, ইট ভ্যারিজ ওয়াইডলি। নিটে লাগে একরকম, নিটে লাগে বেশি, আবার ওভেনে কম লাগে, ডেনিমে লাগে, এক একটা রকম লাগে। জি স্যার, অ্যাপ্রক্সিমেটলি আর কি 100 থেকে 150 লিটার। তো 100 স্যার, থেকে 150, হ্যাঁ, এটা এক রকম লাগে, কারণ ওভেনে কম লাগে। নন ডেনিম ওভেন যেটা আর কি, নরমাল ওভেনে কম লাগে, আবার ডেনিমে বেশি লাগে। এক প্যাড ডেনিমে প্রায় 2,500 লিটারের মতো বলে। আবার নিট ডাইং, জি স্যার, নিট ডাইং যেটা, সেটাতে প্রায় 200 লিটার্স এর মতো লাগে বলে, 200 একটু বেশি লাগে 200 লিটার, হ্যাঁ, সামথিং লাইক স্যার। তো আমাদের স্যার ইন্ডাস্ট্রিয়াল যে এলাকাগুলো আছে, যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, তো টেক্সটাইল ট্যুরের একটা ম্যাগাজিনের আমি নিউজ দেখছিলাম যে যেখানে পার ডেতে প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ কিউবিক মিটার আনট্রিটেড ওয়েস্ট ওয়াটার আর কি রিলিজ করে তারা। তো এই সকল যে আনট্রিটেড যে ওয়েস্ট ওয়াটারটা আছে, এটা কি আমরা ইটিপির মাধ্যমে বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে ফুললি ওয়েস্টেজটাকে কভার করতে পারি না? এটা 100% করা যায়, কিন্তু এটার একটা হিসাব আছে, আমি লেটেস্ট হিসাবটা জানি না। তবে 1 কেজি মিটিং যদি করে, এই ট্রিট করে, তাহলে তার 20 টাকা তার পড়ে, এডিশনাল কস্ট পড়ে যায় 1 কেজি পার কেজিতে, বা এখন আরো একটু বেশি হতে পারে, জাস্ট আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো এখন একটা লোক করলো কি, ট্রিট করলো না, আরেকজন ট্রিট করলো। আমাদের সমস্যাটা কোথায়, যে ট্রিট করলো সে 20 টাকা কেজি বাইরে গেল তার, আর যে ট্রিট করলো না সে 20 টাকা কম। এখন যে ট্রিট করলো না সে তো কম দামে বাইরেকে টাকা বিক্রি করে ফেলবে। আমাদের দেশে এটাই হচ্ছে কিন্তু এখন, জি স্যার, অনেকে ফাঁকি দিচ্ছে। এখন এইটাকে মনিটরিং করতে গেলেও কিন্তু অনেক ব্যাপার আছে, যে অনেক কিছু আছে আর কি। এখন ট্রিট করলো এক সমস্যা, না করলো আবার ব্যবসা সার্ভাইভ করবে না। এগুলা কিন্তু অনেক ব্যাপার আছে, এগুলো নিয়ে বসতে হবে, মিটিং সিটিং টপ লেভেলে বসতে হবে, বসে আমাদের এগুলা বলতে হবে যে সবাই করলে সবাই করতে হবে, আর না করলে কেউ করবে না। কারণ যদি কেউ ট্রিট করলো কেউ করলো না, তাইলে হবে কি, তাইলে তাদের কস্টিং ডিফারেন্ট হয়ে যাবে, তারা বায়ারকে কম দামে দিবে, আরেকজন বেশি দামে দিবে। এগুলা ব্যাপার, আমি বুঝাইতে পারছি জিনিসটা? জি স্যার, এখন তো স্যার বায়াররা মাঝে মাঝে বলে যে আমাদের সাস্টেইনেবিলিটি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্ট দেন, কিন্তু তারা তো সেই পরিমাণ কস্ট ইন্ডাস্ট্রিকে দিচ্ছে না। তো তারা শুধু বলতেছে যে আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিন। এইটা এই জিনিসটা, এইটা অবশ্যই একটা কথা ঠিক, তবে বায়াররা কিন্তু কখনো এগুলো জাস্ট হিপোক্রেসি। হ্যাঁ, আমাকে একবার ফ্রান্সের থেকে একবার টেলিফোন করছে, একটা ইন্টারভিউ, একটা পত্রিকাতে ইন্টারভিউ নেওয়ার জন্য।
এই ইন্টারভিউ এটা নিয়ে, এই এই পলিউশন নিয়ে আর কি। আমি বলছি যে আমি আপনাদের প্রশ্নের উত্তর এইভাবে দিব না, আপনারা আমাকে লিখিত দেন কি চান আমি লিখিত দিব, কারণ ডকুমেন্ট থাকতে হবে। আমি একটা বলবো পরে এটা কোড করে আরেকটা হবে। তো ওরা আমাকে এটা জিজ্ঞেস করছিল যে কিভাবে করে। আমি বললাম যে আমাদের যদি ট্রিট করতে হয় সব, তাহলে ট্রিট করতে হলে আমাদের 20-25 টাকা পার কেজিতে কষ্ট পড়ে যায়। এখন আপনারা তো এটা কষ্ট দিবেন না, আমি এই কথাই বলছি যে আপনারা যদি বাড়ান, আপনারা আমাদের কষ্ট বাড়াই দেন, আমরা বাংলাদেশের সবচেয়ে সস্তা গার্মেন্ট বিক্রি করি, ওরা তো আমাদের কষ্ট বাড়াবে না। এখন কষ্ট বাড়াইলে তখন আমরা ইয়ে করতে হবে। তবে এটার জন্য কিভাবে করতে হবে, তবে এটার ওদেরও কিছু, তবে বাইরেদেরকে আবার একটা ইয়ে করা যাবে না একেবারে, যে ওরা যে কিছু ঠুনকা মন্তব্য করে, তারা ওদের কিন্তু নিজস্ব কিছু ইয়া আছে, ইন্টেলিজেন্স আছে, ওগুলোর ভিত্তিতে তারা করে। তো এই জন্য আমাদেরকে এজ এ বাংলাদেশি হিসেবে আমাদের পার্সপেক্টিভে তো এটা ক্ষতিকর। তো আমরা যদি এটা ট্রিট না করে পরিবেশে ছেড়ে দিচ্ছি, তো এখানে অনেক হ্যাজার্ডাস কেমিক্যাল আছে, যেমন ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, লেড, মার্কারি, এগুলো তো আমাদেরই ক্ষতি করছে। তো এটা আমাদের ব্যাপার উচিত। হচ্ছে যে 2008-এ যে চায়নাতে অলিম্পিক হয়েছিল, 2008-এর আগে চায়নাতে একটা প্রবাদ ছিল যে ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য লেটেস্ট ফ্যাশন লুক এট দ্য ইয়াংশি রিভার। মানে তুমি যদি লেটেস্ট ফ্যাশন সম্বন্ধে জানতে চাও তাহলে ইয়াংশি নদীর দিকে তাকাও কোন কালার চলতেছে। তার মানে তখন কিন্তু চায়না পুরা ছেড়ে দিত নদীতে। এখন পরে অলিম্পিক কমিটি বললো যে আমরা আসবো না যদি তোমরা এগুলো না করো। তখন চায়না কিন্তু এগুলো কন্ট্রোল করা শুরু করলো, করার পরে চায়নার সিনারিও চেঞ্জ হয়ে গেছে। চায়না তখন কিন্তু অন্য, তারপরে চায়না অত্যন্ত চালাক, অত্যন্ত 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 ভালো ইয়ে জাতি আর কি তারা। তা আমরা তাদের কাছ থেকে জানতে হবে এগুলা। হ্যাঁ, এগুলার ব্যাপারে আমার ইয়ে হবে যে মালিক সহ বসতে হবে, সরকার মালিক বসবে, বসে এগুলো সরকার করতেছে, পরিবেশ অধিদপ্তর করতেছে, কিন্তু কতটুকু হচ্ছে সেটা যদি কেউ স্টাডি করে, যদি কেউ নদীর পানি নিয়ে স্টাডি করে, তাইলে এটা নিয়ে খুব সুন্দর স্টাডি হইতে পারে। আমি একটা থিসিস যদি কেউ আমার সাথে কাজ করতে চায় আমি কাজ করাইতে রাজি আছি। আমরা বিভিন্ন পানির নদীর পানি নিয়ে দেখবো, তবে টেক্সটাইল খালি একা করে না, কিন্তু এই যে পলিউশনটা অল ইন্ডাস্ট্রি মিলে যত দোষ নন্দ সব টেক্সটাইল। আমি বলি 1 কেজি গরুর জবাই করে, যে গরু জবাই করে বা চিকেনকে জবাই, চিকেনের যে নাড়ি বুড়ি ফেলে, এইটার বিওডি হলো 10,000, আর আমাদের নিট ডাইং এর বিওডি হলো মাত্র 300। হ্যাঁ, তো এখন ওই 10,000 ওই পানিগুলা গরুর নাড়ি ভুড়ি এগুলা যে যায়, এগুলা কিন্তু সাংঘাতিক ইম্প্যাক্ট পড়ে নদীর পানিতে। এখন এই জন্য আমাদের স্টাডি করতে হবে, ক্যাটাগরিক্যালি স্টাডি করে বের করতে হবে আমার টেক্সটাইল কতটুকু করতেছে, আমরা কতটুকু করতেছি, কে কতটুকু করতেছি। কারণ আমরা টেক্সটাইল খালি ভালো হইলে হবে না, সবাইকে ভালো হইতে হবে, সবাইকে ভালো হইতে হবে। জি স্যার, আমার আরেকটা একটু সাজেশন থাকবে আপনার কাছে স্যার। সেটা হলো স্যার, আমাদের যে টেক্সটাইল গ্রাজুয়েট যারা আছি, আমরা 4 বছর তো বিএসসি করি, বা অনেকে আবার ডিপ্লোমা করে এরপর বিএসসি করে। তো যারা ডিপ্লোমা করে অনেকেই আছে ডিপ্লোমা করার পর জব করে, প্লাস তার পাশাপাশি ইভিনিং এ তারা বিএসসি কমপ্লিট করে। কিন্তু যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে বিএসসি তে এন্ট্রি করে, তো তাদের পক্ষে তো আর ওই জব বিএসসি কমপ্লিট করা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে আমার একটা সাজেশন আপনার কাছে থাকবো স্যার, বা একটা বলতে বলে অনুরোধ থাকবে যে আমাদের জন্য যদি এরকম করলে ভালো হয়, যেন ফার্স্ট ইয়ারে তো আমাদের টেক্সটাইল রিলেটেড তেমন কিছু পড়ানো হয় না, জাস্ট ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল আর সামথিং কিছু টেক্সটাইল রিলেটেড। তো সেকেন্ড ইয়ার থেকেই মূলত আমাদের টেক্সটাইলের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত 4th ইয়ার পর্যন্ত পড়ানো হয়। তো এই ক্ষেত্রে আমাদের ইন্টার্ন লাইফটা শুরু হয় হলো 4th ইয়ারে। তো ওই ইন্টার্নশিপটা যদি আমরা সেকেন্ড ইয়ার থেকে পার সেমিস্টারে 15 দিন বা 10 দিন করে যদি ইন্ডাস্ট্রির সাথে আমাদের কোলাবোরেশন করা যেত, তাহলে মনে হয় আমাদের স্টুডেন্টরা বা আমরা একটু বেশি উপকৃত হতাম। পাশাপাশি ইন্ডাস্ট্রি রিলেটেড যে একটা এনভায়রনমেন্ট, সেটা আমাদের মাঝে আর কি প্রকাশ করতে পারতাম, বা একটু অন্যরকম একটা আর কি হয়ে যেত। যার কারণে আমাদের ফ্রেশ গ্রাজুয়েটটা ইন্ডাস্ট্রিতে যে আর কি আতঙ্কিত হয়ে থাকে, নতুন কিছু দেখে বা ওটার সাথে মানিয়ে নিতে পারে না। জাস্ট লাইক এটা আমি বুঝতে পারি। এটা আপনার কাছে একটু অনুরোধ থাকবে যে এটা একটু দেখবেন স্যার প্লিজ। এটা থ্যাংক ইউ। এটা তোমার সাজেশন, তুমি করে বলতেছো তোমার সাজেশনটা এক্সেলেন্ট, কিন্তু এটা এক্সিকিউট করা ইট ইজ নট দ্যাট ইজি। কারণ কি আমরা যে ফাইনাল ইয়ারের ফাইনাল ইয়ারের ইন্টার্নে নিয়ে আমরা হিমশিম খাই। ফাইনাল ইয়ার এখন তোমাকে মনে করো যে আমরা ফাইনাল ইয়ার যখন ইন্টার্ন দিই, কেউ 1 মাস পরে পায়, কেউ 2 মাস পরে পায়, এরকম হয়। এখন তোমাকে যদি তুমি যেটা সাজেস্ট করছো, তুমি করে বলতেছি আর কি, তুমি যেটা সাজেস্ট করছো সেটা হলো প্রত্যেকটা সেশনের শেষে দেখা যাবে অনেকেই পাচ্ছে না, অনেকে পাচ্ছে, অনেকের টাইম। তো এটা আসলে কোরিলেট করা ডিফিকাল্ট হবে। আরেকটা কথা আমি স্যার, এটা আমি একটু বলি, ইনক্লুড করলে হয় না?
ক্রেডিট কোর্সের ক্রেডিট হিসাবে? হ্যাঁ, কেউ যদি আলাদা করতে পারে, তবে আমার সাজেশন হচ্ছে কি, দেখো আমি বলি লেখাপড়াটা আমরা যা পড়ছি, আমরা অনেকগুলা কাজ করেছি, আমরা করতেছি। এই জন্য লেখাপড়াটা আজকাল তোমরা যত লাকি, এরকম লাকি পৃথিবীতে আসবে। তোমাদের নেট দেখলে তোমরা অনেক সময় নেটে অনেক কিছু দেখতে পারতেছো। তো এইটা আমার মনে হয় না এটা খুব ভালো সাজেশন, এটা মাইক্রোফেভার মালিকও বলছে, কিন্তু এটা করতে গেলে কিন্তু ওই যে ম্যানেজ করা ডিফিকাল্ট হবে, সবাই পারবে না ম্যানেজ করতে। তো সবাই যদি না পারে তখন এটা হজবরল হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই একটা সমস্যা হতে পারে। হ্যাঁ, এইটা ছাড়া আর কোনো ইয়ে নাই আর কি। তবে আমরা প্রস্তাবটা খুব ভালো, প্রস্তাবটা জি ভালো। স্যার, এটা স্যার আমি বললাম কেন, রিসেন্টলি আমি টেক্সটাইল ট্যুরের একটা প্রজেক্ট করেছি, এটা হলো ডাইং সেক্টর নিয়ে। তো আমি তো ফার্স্ট টাইম ইন্ডাস্ট্রিতে ঢুকলাম, তো আমার মোটামুটি প্রায় 1.5 মাস বা 2 মাসের মধ্যে আসসালামু ইন্ডাস্ট্রির আলাইকুম সাথে। ভাইয়া, এখানে হচ্ছে আরো অনেকে প্রশ্ন করতে যাচ্ছে, তো আপনার প্রশ্নটা যদি স্যারকে ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ করতেন হ্যাঁ, তাহলে বিস্তারিত আচ্ছা, আমাকে লিখে দেন, আমি সবাই উত্তর দিব। তবে আমি আচ্ছা ভয়েসে দিব, কারণ আমি ভয়েসে উত্তর দিব সবাইকে। আরো অনেক উত্তর আছে। একজনে বলছে টেক্সটাইলে প্রথম বর্ষের ছাত্র হিসেবে আপনার বলা সমস্যার সমাধানে কিভাবে ভূমিকা রাখা যেতে পারে। ও ভূমিকা তো আমি বললাম যে আমাদের দুইটা, আমাদের পার্মানেন্ট সিলেবাস ডেভেলপমেন্ট কমিটি করতে হবে, আরেকটা করতে হবে যেটা আমাদের ওই রিসার্চ করতে হবে। রিসার্চ ছাড়া আমাদের কোনো উপায়, আমরা পৃথিবীর লিডিং, আমরা পৃথিবীর নাম্বার 1 বলি, কিন্তু নাম্বার 1 কিন্তু ইন টার্মস অফ ওয়েট, নট ইন টার্মস অফ মানি। হ্যাঁ, তো আমাদেরকে এটা করতে হলে আমাদের রিসার্চ করতে হবে, রিসার্চ সেন্টার ছাড়া আমাদের কোনো উপায় নেই। এটা আরেকজন প্রশ্ন করছে, বাংলা যত বিশ্ববিদ্যালয় আছে এখনো সবগুলো বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল জিও টেক্সটাইলের কোর্সটি চালু হয়নি। এটা তো সারপ্রাইজিং, যে এইটাই তো হলো আমাদের। আমি এই জিও টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল যে কেন চালু করে নাই, এটা সিম্পলি আমি 2000 সালে এটা চালু করছি আমি, আর এখনো যারা করে নাই তারা কেন করে নাই, এটা আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন। এখন তো আপনাদের ছাত্রদের ক্ষমতা বেশি, এখন ছাত্ররা আপনারা জিজ্ঞেস করেন তাদেরকে, তারা কেন করে নাই। আমি বলি এটা 2013 সালে প্রথম বুটেক্সের তৎকালীন ভিসি ডক্টর নিতাই স্যার আমাকে বলছিল, প্রথমে মাস্টার্স আমি পড়াই, পরে আন্ডার গ্রাজুয়েটে আমার কথা শুনে তারা করছিল। অবশ্য তখনকার পড়ার এখন অনেক পার্থক্য। আর কি লিখছে যে কিভাবে চালু করা যেতে পারে, চালু করা কোনো ব্যাপার না, আমাদেরকে হেল্প চাইলে আমরা হেল্প করবো। এটা টেকনিক্যাল টেক্সটাইল আমি বলে দিলাম ভবিষ্যতে আন্ডার গ্রাজুয়েট হবে, প্রথমে একটা স্ট্রিম বাইরে হয়ে যাবে, এই ইয়ার্ন ফ্যাব্রিক ওয়েট প্রসেসের মতো ভবিষ্যতে একটা স্ট্রিম হবে টেকনিক্যাল টেক্সটাইল, এরপরে বিএসসি টেকনিক্যাল টেক্সটাইল হবে। ইন্ডিয়াতে অলরেডি বিএসসি এমএসসি টেকনিক্যাল টেক্সটাইল আছে। ঠিক আছে, আর কি কোশ্চেন আছে? তাই না? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ধৈর্য ধরে শুনলো, আর আমিও এনজয় করছি সবাই। তারপরও যার যত কোশ্চেন আছে আমাকে হোয়াটসঅ্যাপ দিলে আমি সবগুলা ইয়ে করবো, আমি আই শ্যাল রেসপন্ড। ঠিক আছে, তো আমরা তাইলে আমি কি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। না, থ্যাংক ইউ। স্যার, আমাদের সাথে একজন সেন্ট্রাল টিম মেম্বার যুক্ত আছেন, জান্নাতুল ফেরদৌস আপু, এসআর এক্সিকিউটিভ। আমি জান্নাতুল আপুকে অনুরোধ করব আমাদেরকে কিছু বলার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ মাইমুনাকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে লাস্টে বলছি একটু, এই জন্য আমি যদিও বলতাম না। ফার্স্টে স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার এত মূল্যবান সময় ব্যয় করে আমাদের মতো স্টুডেন্টদের জন্য এত মূল্যবান সব ইনস্ট্রাকশন গাইডলাইন দিয়েছেন, এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ছিলেন যুক্ত, প্লাস এতক্ষণ ধরে শুনছেন মনোযোগ দিয়ে, এত সুন্দর সুন্দর প্রশ্ন করলেন, সেগুলোর উত্তর সবাই নিলেন। এটা আসলে খুব ইন্টারেক্টিভ একটা সেশন ছিল, যে সবাই এনজয় করছে। এবং ফার্স্টে যেটা হয়েছে যে 100+ জয়েন করেছে, এবং অনেকেই জয়েন করার সুযোগ পাচ্ছে না, যে এত মানুষ, এবং আসলে খুব কম সময়ের মধ্যে সেশনটা অ্যারেঞ্জ করা হয়েছে। আমরাও এক্সপেক্ট করতে পারি না যে এত মানুষ আসলে জয়েন করবে। সবার আগ্রহ দেখে আসলে অনেক ভালো লাগতো। স্যার, আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি রিয়াদুজ্জামানকে, যে আসলে এফোর্ট দিয়ে তৈরি করছে যে আপু এই সেশনটা করা দরকার, মানে ওর এফোর্টটা আমি বলবো যে অনেক বেশি। তো ও একটা থ্যাঙ্কস আসলে প্রাপ্য ওর জন্য। ড্যাফোডিল টিমের ও টিএসএ আছে অ্যাজ আ মেম্বার, এবং অনেক অ্যাক্টিভলি ব্যাপারটা হ্যান্ডেল করছে, যে জন্য ওকে আমি থ্যাঙ্কস দিচ্ছি। তারপর আরেকজন যিনি রিয়াজুল ভাই, আরেকজন চায়না থেকে জয়েন করেছেন, ভাইকেও ধন্যবাদ দিচ্ছি। সো আসলে আমার কথা বলার মানে সুযোগ নিয়েছি শুধু এতটুকুই বলার জন্য, যে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যে স্যারের সেশন আমরা হয়তো সামনে আরও পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমি তাহলে সামান্য একটু অ্যাড করি। আমি টেক্সটাইল সোসাইটি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম,
আমার মানে আমরা ভবিষ্যতে আরো অনেক ইয়ে করব আমরা। আমিও খুব এনজয় করেছি যে এরকম। তো থ্যাংক ইউ সবাইকে, আবার ধন্যবাদ দর্শকদেরকে, বিশেষ করে দর্শক যারা ইন্টারেক্টিভ তাদেরকে সবাইকে ধন্যবাদ। স্যার আপনি অনুমতি দিলে আমরা হ্যাঁ সেশনটি ঠিক শেষ আছে, করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। হ্যাঁ আমি লিভ নিলাম। জি স্যার, আপনি